This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খারিজি মাদ্রাসা নিয়ে অনেক কথা হচ্ছে, প্রায় 10,000 খারিজি মাদ্রাসা আছে। যে জঙ্গি ধরা পড়েছেন আব্বাস, তিনিও এখানে একটা মাদ্রাসা চালাচ্ছিলেন। এই মাদ্রাসা নিয়ে একটা বিতর্কও কিন্তু বুদ্ধবাবুর সময় আপনার নিশ্চিতভাবে মনে থাকবে, পরে উনি কথাটা উইথড্র করে নিয়েছিলেন যে মাদ্রাসা থেকে জঙ্গি কার্যকলাপ হচ্ছে। তো এই মাদ্রাসা নিয়ে বারে বারে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। এটার সমাধান কি? এত এত মানুষ, মাদ্রাসা তো থাকবেই, তাহলে কি করা? লোকে শিমুলিয়া মাদ্রাসা ভুলে গেছে। খাগড়াগড় থেকে আরম্ভ করে যত বম ব্লাস্ট হয়েছে সেখানে মাদ্রাসার সঙ্গে তার যুক্ত হয়েছে। যত অবৈধ এই মাদ্রাসা খোলা হয়েছে এগুলো হচ্ছে টেররিস্ট তৈরি করার ঘাঁটি, টেররিস্ট ট্রেনিং দেওয়ার, রিক্রুট করার ঘাঁটি। যত টেররিস্ট অর্গানাইজেশনের মলিকুল ওখানে ঢুকে আছে, বাংলাদেশ থেকে আসছে, আর এখানকার লোকেরা যারা এর সঙ্গে যুক্ত, ওটা রিক্রুটমেন্টের জায়গা। তো এটা বন্ধ করার বুদ্ধবাবু সব জানতেন, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছিলো। উনি দেখেন যে গণ্ডগোল হয়ে গেছে। আজকে অধীর চৌধুরীও আমার কথার মতো কথা বলছে, কারণ কি হেরে গেছে, আর হারাবার কিছু নাই। তো বুদ্ধবাবু তাই হয়েছিল। বিজেপিতে আসছেন নাকি সেটা জানি না, উনি কোথায় যাবেন আর পার্টি নেবে কি না। আমাদের নেতার অভাব নেই, আজকে আর নিতে হবে। হেরে গেলে আমাদের পার্টিতে আসতে হবে এরকম ভাবার কোনো কারণ নেই। তো সেজন্য বুদ্ধবাবু তৎকালীন পরিস্থিতিতে যেটা দেখেছিলেন মুখ দিয়ে বেরিয়ে গেছিলো, কিন্তু তার পার্টিও বলতে দেয়নি। আর আজকেও যারা ক্ষমতায় আছে তারাও জানে কি ঘটতে যাচ্ছে, ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, তারাও মুখ বন্ধ করে আছে। তো সেজন্য এর ভবিষ্যৎ কী হবে সেটা বাকি সবাইকে ভাবতে হবে, পশ্চিমবাংলার মানুষকে। ক্ষমতা তো পাল্টে যাবে। আপনি বুদ্ধবাবুর কথা বললেন, সিপিএমের কথা বললেন, একটা ইন্টারেস্টিং তথ্য, জানি না আপনি দেখেছেন কি না। দক্ষিণ 24 পরগনা, বুদ্ধবাবু যেখানকার যে জেলার থেকে জিতে বিধায়ক ছিলেন, সেখানে গৃহযুদ্ধ এমনই ধুন্ধুমার যে 4 জন জেলা কমিটির সদস্যকে নেওয়া হয়নি। সেই প্রতিবাদে 18 জন সদস্য তারা জেলা কমিটি ছেড়ে দিয়েছেন, তার মধ্যে 12 জন হোল টাইমার। একজন রাজনীতির ছাত্র হিসেবে একটি রাজনৈতিক দলের এই বিষয়গুলোকে কিভাবে দেখুন, যতদিন ক্ষমতায় ছিল তখন ঘাটা দেখা যেত না, চাদর চাপা ছিল সিপিএমের মধ্যে। ক্ষমতা না থাকলে যা হয়, ঘা বেরিয়ে গেছে। আজ সিপিএমের মধ্যে কংগ্রেসের সঙ্গে থেকে থেকে সেই দুর্গুণগুলো এসে গেছে, সেই রোগগুলো এসে গেছে। বুড়োগুলো নিয়ে টেনে টেনে পার্টিটাকে বুড়ো করে দিল। এখন পাল্টাতে গেলে হবে কি করে? ভেস্টেড ইন্টারেস্ট আছে। আপনি 10 বছর হারার পরে কেন পাল্টাননি? নূতনদের কেন জায়গা দেননি? তাহলে ওরা আজকে নেতা হয়ে যেত। পার্টিটা ডুবে গেল। পার্টিটা আছে কোথায়? কিছু রিজেক্টেড নেতা, কিছু অতিশীল বৃদ্ধরা, তারা যাওয়ার জায়গা নেই, পার্টি অফিসে আসেন, বসে থাকেন, তারা নূতনদের জায়গা ছাড়লেন না। তো পাবলিক ওদেরকে ছেড়ে দিল। তো সেই জন্য আজকে যেটা করতে যাচ্ছেন এটা 10 বছর আগে করা উচিত ছিল। আজকে কংগ্রেসের যে দুর্দশা, ওদেরও সেই দুর্দশায় দুজন মিলে একসঙ্গেই হাত ধরাধরি করে গঙ্গায় যাবে। দিলীপ ঘোষ 2016 সালে যখন অনেকেই ভাবতে পারেননি যে আপনি খড়গপুরে জিতবেন, আরও 2 জন জিতবেন, বাংলা থেকে 3 জন জিতে আসবেন, সেই সময় আপনি জিতে দেখিয়েছিলেন নতুন সভাপতি হওয়ার পরে। আপনি ঘায়ের কথা বললেন, হেরে যাওয়ার পর সিপিএমের ঘা সামনে আসছে। বিরোধী দল বিজেপিতে কি কোনো ঘা দেখতে পাচ্ছেন? সব পার্টিতে কিছু সমস্যা থাকেই, কিন্তু পার্টির মধ্যে সেই সমস্যার সমাধানের ক্ষমতা থাকা চাই। আজকে সিপিএম কংগ্রেসের মধ্যে সে ক্ষমতা নাই, আর টিএমসিও যদি একদিন সরে যায় তার ক্ষমতাও নাই, বোঝা যাবে। ক্ষমতার চাদরে চাপা আছে। বিজেপি সংগঠনের উপরে দাঁড়িয়ে থাকে। আজকে অনেক রাজ্যে আমরা হেরে যাওয়ার পরেও আমাদের কোনো অসুবিধা হয়নি, পরে ইলেকশনে জিতেছি বা সংগঠন সমান চলেছে। পশ্চিমবাংলায় আমরা যে গত 10 বছর তো জেতা শুরু করেছি, 10 বছর 16 সাল থেকে। তার আগে পশ্চিমবাংলায় বিজেপির এমএলএ এমপি প্রধান কোথায় ছিল? আমি হলাম, আমার সঙ্গে লাইন দিয়ে সই করাতে আসতো। আমি ভাই এত সই টই কেন? বলে দাদা আমরা তো কোনোদিন এমএলএ পাইনি, আমাদের অনেক জায়গায় সই লাগে, সরকারি রেজিস্ট্রেশন, ট্রেড ইউনিয়ন থেকে আরম্ভ করে এন্ট্রি থেকে আপনার সই লাগবে। আমি হাজার হাজার সই দিতাম, সার্টিফিকেট দিতাম।